আচ্ছা, সমবিভব তল ইকুইপোটেনশিয়াল সারফেস এই বিষয়টা আলোচনার আগে আমরা বিগত ভিডিও ক্লাসে যে তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক লাইনস অফ ফোর্স সম্বন্ধে আলোচনা করেছিলাম সেইটাকে আরেকটু ইলাবোরেটলি এক্সপ্লেন করব। প্রথমত আমরা তড়িৎ বলরেখার ডেফিনেশন শিখেছিলাম এবং তড়িৎ বলরেখার বৈশিষ্ট্যগুলো জেনেছিলাম। আজকে প্রথমে তড়িৎ বলরেখার কিছু মানচিত্র ম্যাপিং আমরা ড্র করব। আমরা দেখব কার ক্ষেত্রে তড়িৎ বলরেখার চেহারাটা কেমন হয়। যেমন ধরো একটা বিন্দু আধান কিন্তু সে পজিটিভ, প্রশ্ন হচ্ছে তার বেলায় তড়িৎ বলরেখা কেমন দেখতে হবে। আর একটা বিন্দু আধান নেগেটিভ, তার বেলায় তড়িৎ বলরেখা কেমন হবে। আমরা শিখেছিলাম বলরেখা পজিটিভ আধান থেকে বেরোয়, নেগেটিভ আধানে ঢোকে। তাহলে শুধুমাত্র একটা বিন্দু পজিটিভ আধানের জন্য, এই যে বিন্দু পজিটিভ আধানের জন্য বলরেখাগুলো ঠিক এরকম হবে, আমি যেরকম আঁকলাম। আর বিন্দু নেগেটিভ আধানের জন্য বলরেখাগুলো দেখতে ঠিক এরকম হবে, আমি যেরকম আঁকলাম। এই এরকম হবে। আমি এদের কীভাবে ব্যাখ্যা করব যে এই বলরেখাগুলো কেমন দেখতে, কি লিখব? আমি উভয় ক্ষেত্রে লিখব, দেখো ঋজু মানে সোজা, মানে স্ট্রেট। উভয় ক্ষেত্রেই বলরেখাগুলো ঋজু, উভয় ক্ষেত্রেই বলরেখা অরীয়। এই অরীয় কথার অর্থ রেডিয়ালি মানে ব্যাসার্ধ বরাবর, এবং বহির্মুখী হবে পজিটিভ বিন্দু আধানের ক্ষেত্রে, আর অন্তর্মুখী হবে নেগেটিভ বিন্দু আধানের ক্ষেত্রে। তার মানে এর ক্ষেত্রে বলরেখা আমি বলবো ঋজু, অরীয়, অন্তর্মুখী। অরীয় কথাটা একটু ব্যাখ্যা করি, রেডিয়ালি ব্যাসার্ধ বরাবর। আমি এই যে বিন্দু আধান তার চারদিকে একটা গোলক এঁকেছি, দেখেছো? ক্ষুদ্র গোলক উভয় ক্ষেত্রেই এঁকেছি। আমি বলরেখাগুলো তখনই অরীয় হবে যদি তারা এই যে গোলকের বাইরে থেকে যেটুকু বেরোচ্ছে সেটুকু খেয়াল করো, বা যেটুকু ঢুকছে সেটুকু খেয়াল করো। এইটা আসলে শেষমেশ গিয়ে এই গোলকের কেন্দ্রে ছেদ করবে, শেষমেশ গিয়ে গোলকের, মনে হবে যে গোলকের কেন্দ্র থেকে বেরোচ্ছে। এই হলে বলরেখাগুলোকে আমরা অরীয় বলবো, নচেত কিন্তু নয়। মানে আমি তোমাকে ধরো এরকম একটা পজিটিভ বিন্দু আছেন, তো এখান থেকে বলরেখা যে বেরোবে, আমি এই গোলকটা এঁকেছি, এই গোলকটা এঁকেছি, বলরেখাটা কিন্তু এইভাবে বেরোবে, কিন্তু এভাবে বেরোবে না, এটা হবে না। বুঝতে পেরেছি? এইটা বলরেখা হবে এটা হবে, কারণ এটা পেছন থেকে বাড়ালে কি গোলকের সেন্টারে ছেদ করছে যেখানে বিন্দু আধানটা আছে। বেশ, তাহলে আমরা বিন্দু পজিটিভ আধান, বিন্দু নেগেটিভ আধানের জন্য বলরেখা চিনলাম কেমন হবে দেখতে, ঋজু, অরীয়, বহির্মুখী। তোমাদের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু জানতে চাইবে। এবারে আমরা তো তড়িৎ বলরেখা শেখার আগে বলেছিলাম বলরেখা কাল্পনিক যদিও, কিন্তু তাও শিখছি কেন, মাইকেল ফ্যারাডে কেন কল্পনা করছেন এরকম বলরেখা। কারণ তড়িতের আদি কিছু ঘটনা ছিল যার ব্যাখ্যা দেওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। কেননা যদি বলতো যে দুটো পজিটিভ আধান পরস্পরকে বিকর্ষণ করে, কেন করে? এর উত্তর আমি কিভাবে দেব? পজিটিভ এবং নেগেটিভ আধান পরস্পরকে আকর্ষণ করে, কেন করে? উত্তরটা আমি কীভাবে দেব? দিতে পারছিলাম না। তড়িৎ বলরেখা শেখার পরে তার একটা স্পেসিফিক ব্যাখ্যা কিন্তু আমি এখন দিতে পারবো। দেখো, একটা পজিটিভ বিন্দু আধান এবং একটা নেগেটিভ বিন্দু আধান যদি কিছু দূরে থেকে থাকে, তাহলে লব্ধি তড়িৎ বলরেখা কেমন হবে? আমরা জানি বলরেখা পজিটিভ আধান থেকে বেরোয়, নেগেটিভ আধানে ঢোকে, তার মানে বলরেখা এরকম দেখতে হবে। এই আর একটা বলরেখা এরকম দেখতে হবে, আর একটা বলরেখা এরকম দেখতে হবে, আর একটা বলরেখা এরকম দেখতে হবে, আর একটা বলরেখা এরকম বেরোচ্ছিল, আমি দেখালাম না গোটা পথটা, এরকমভাবে ঢুকছে। আর একটা বলরেখা এরকম বেরোচ্ছে, আমি গোটা পথ দেখালাম না, এরকম ঢুকছে, মনে করো। ক্লিয়ার? এইভাবে বলরেখা দেখতে। তো আমরা কিন্তু এই আধানটাকে কেমন ধরেছি, এটা পজিটিভ, এটাকে ধরেছি নেগেটিভ, এটা মাইনাস, এটা প্লাস। আমি বলরেখার একটা প্রপার্টি তোমাদেরকে বলেছিলাম যে ওরা দৈর্ঘ্য বরাবর স্থিতিস্থাপক সুতোর মতন ছোট হতে চায়, সংকুচিত হতে চায়। তাহলে এই যে বলরেখাটা দেখছো, এই যে বলরেখাটা, এই বলরেখাটা যদি তার লেংথ বরাবর একটু কন্ট্রাক্ট করতে চায়, ছোট হতে চায়, তার অর্থই হচ্ছে এই প্লাস এবং মাইনাস আধান দুটো পরস্পরের কাছাকাছি আসা, মানে আকর্ষণ করা। তাহলে উল্টো দিক থেকে কিন্তু আমি ব্যাখ্যা দিলাম।
বলরেখার উপরে যে প্রপার্টিগুলো আমি আরোপ করেছিলাম, মাইকেল ফ্যারাডে আরোপ করেছিলেন, তার সাহায্যে দুটো বিপরীতধর্মী আধান কেন পরস্পরকে আকর্ষণ করলো তার ব্যাখ্যা দেওয়া গেল। এবারে দেখি দুটো সমধর্মী আধান, আমি দুটোই পজিটিভ আধান নেব, তাদের সম্মিলিত বলরেখা কেমন হবে দেখব। এই একটা প্লাস আধান, এই একটা প্লাস আধান। প্লাস আধান থেকে বলরেখা বেরোবে, এদিকে প্লাস আধান, বলরেখাগুলো বেরিয়ে ঠিক এরকমভাবে যাবে, এই বেরিয়ে এইভাবে যাবে, এই বলরেখা বেরিয়ে এই 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 যাবে। কোনো দুটো বলরেখা কিন্তু পরস্পরকে ছেদ করবে না, এটাও বলরেখার একটা প্রপার্টি আমরা শিখেছিলাম, যে কোনো দুটো বলরেখা পরস্পরকে ছেদ করবে না। তুমি এখন এই দুটো বলরেখা ভাবো তো, পাশাপাশি এই দুটো বলরেখা, আমি বলরেখার একটা প্রপার্টি শিখেছিলাম, ওরা পরস্পরকে পার্শ্বের দিকে মানে ল্যাটারালি বিকর্ষণ করে বা চাপ দেয়। তাহলে এইটা এবং এইটা বলরেখা দুটো যদি পরস্পরকে এইভাবে চাপ দেয়, এর অর্থ বলরেখাগুলো আরও দূরে দূরে সরে যেতে চাইছে, তার মানে এই আধান দুটোও দূরে দূরে সরে যেতে চাইছে। দুটো সমধর্মী আধানের মধ্যে বিকর্ষণ আমরা বলরেখার এই প্রপার্টির সাহায্যে কিন্তু ব্যাখ্যা করতে পারলাম। নেক্সট আমরা আসি, বলরেখা মাইকেল ফ্যারাডে যে বৈশিষ্ট্য আরোপ করেছিলেন তাতে বলরেখা কোনো আধান থেকে কি পরিমাণে বেরোবে তার সম্পর্কে একটা ধারণা দিয়েছিলেন। আমি কি শিখেছিলাম? পজিটিভ এক আধান থেকে, প্লাস এক আধান থেকে এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে হলে, এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে আমরা শিখেছিলাম যে 1/ε0 এত সংখ্যক বলরেখা নির্গত হবে, যেটা সিজিএস পদ্ধতিতে কত হবে শূন্য মাধ্যমে, যেটা হবে শুধুমাত্র 4π সংখ্যক বলরেখা নির্গত হবে। তার মানে আমি যদি এখানে +1 না করে +q আধান থেকে করতাম, তাহলে বলরেখার সংখ্যাটা হতো 1/ε0 নয়, q/ε0, এতগুলো বলরেখা বেরোবে। সিজিএস পদ্ধতিতে এটা হতো 4π/k সংখ্যক, আমরা তো কি করছিলাম কিউ আধান থেকে, তাহলে এটা হতো 4πq। সিজিএস পদ্ধতিতে হতো 4πq সংখ্যক বলরেখা। আর যদি এটা শূন্য মাধ্যম না হয়ে অন্য কোনো মাধ্যম হতো, তাহলে এটা হতো q/k/ε0, আর এটা হতো 4πq/k, এতগুলো বলরেখা বেরোতো। এখন দেখো, এইটার সাহায্যে আমরা তড়িৎ প্রাবল্য, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে নতুনভাবে ডিফাইন করতে পারবো। আমরা আগে কিন্তু তড়িৎ প্রাবল্যের সংজ্ঞা শিখেছিলাম, তোমাদের যদি মনে থাকে কি শিখেছিলাম? তড়িৎ ক্ষেত্রস্থ কোনো বিন্দুর প্রাবল্য বলতে আমরা কি বুঝবো? ওই বিন্দুতে একটা একক পজিটিভ আধান যদি আমি রাখি, তাহলে সেই আধান যে বল যেদিকে অনুভব করবে সেটা ভেক্টর রাশি। এবং প্রাবল্যের একটা রাশিমালাও আমরা জেনেছিলাম বিন্দু আধানের জন্য। রাশিমালাটা এরকম হয়েছিল, E = 1/4πk/ε0 q/r²। এটা হয়েছিল প্রাবল্যের রাশিমালা। কার জন্য? না তো একটা বিন্দু কিউ আধানের জন্য, সেখান থেকে আর দূরে একটা বিন্দু, এই যে পিতে প্রাবল্য এরকম হয়েছিল, এই যে ফর্মুলা এরকম হয়েছিল। আজকে আমি প্রাবল্যের এই সংজ্ঞাটা দেব বলরেখার সাহায্যে। কিউ বিন্দু থেকে, কিউ আধান থেকে, আমি যেটা +q ধরলাম, পজিটিভ আধান থেকে হলে বলরেখা বেরোবে। +q আধান থেকে কে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মাধ্যমে কতগুলো বলরেখা বেরোবে? সংখ্যাটা শিখেছি, q/k/ε0, এতগুলো বলরেখা বেরোবে। আমি এই কিউ বিন্দুকে কেন্দ্র করে আর ব্যাসার্ধের একটা গোলক কল্পনা করলাম। তাহলে কিউ থেকে যে বলরেখা বেরোবে, মনে করো এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা, এটা একটা বলরেখা। আমি কি বলেছিলাম? বলরেখাগুলো বিন্দু আধান থেকে কেমনভাবে বেরোয় এবং বলরেখাগুলো কেমন দেখতে হয় বলেছিলাম? রিজু হয় বলেছিলাম, রিজু, দেখো স্ট্রেট রিজুই আছে। অরিও হয় বলেছিলাম ব্যাসার্ধ বরাবর, এই যে সেই ব্যাসার্ধ বরাবর, এই যে ব্যাসার্ধ বরাবর। এবং বহির্মুখী, সব বাইরের দিকে বেরোতে চাইছে, বহির্মুখী সব বলরেখাগুলো পজিটিভ আধান বলে বহির্মুখী। তাহলে এই যে গোলকটা, এই গোলকটার মধ্য দিয়ে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কতগুলো বলরেখা বেরোলো, আমি কি বলবো? q/k/ε0 সংখ্যক বলরেখা বেরোলো। এবং এটাও বলবো বলরেখাগুলো গোলকের পৃষ্ঠকে সব লম্বভাবে কাট করে বেরোলো।
মানে গোলকের পৃষ্ঠ থেকে বলরেখা নির্গত হচ্ছে সব লম্বভাবে। তাহলে আমি যদি বলি গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4πr², আমি যদি বলি 4πr², এই ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা কত? না তো Q/K∁0। তাহলে আমি যদি বলি যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে, আমি যদি বলি একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে কতগুলো বলরেখা বেরোলো, লম্বভাবে নির্গত বলরেখার সংখ্যা কত, আমি সেটা পেয়ে যাব। ক্ষেত্রফল দিয়ে ভাগ করব, এইটাকে দাঁড়াবে Q/4πr² দিয়ে ভাগ করা মানে 4πK∁0r²। এটাই তো যেটা আসলো, এটাই তো আমার প্রাবল্যের রাশিমালা। একই জিনিস এসেছে যে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে যতগুলো বলরেখা বেরোলো সেটাই আমার ওই পজিটিভ বিন্দু আধান কিউ এর জন্য আর দূরে প্রাবল্যের রাশিমালা। তাহলে বলরেখার সাহায্যে প্রাবল্যকে আমি নতুনভাবে ডিফাইন করছি আজ থেকে, এখন থেকে। কি হবে সেটা? তড়িৎ ক্ষেত্রস্থিত কোনো বিন্দুর প্রাবল্য বলতে আমরা বুঝব ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা যা তাহা, সংখ্যা যেটা সেটাই। আবার রিপিট করি, তড়িৎ ক্ষেত্রস্থিত কোনো বিন্দুর প্রাবল্য বলতে আমরা কি বুঝবো? তাহলে ওই বিন্দুকে কেন্দ্র করে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অতিক্রান্ত, লম্বভাবে অতিক্রান্ত মোট যে বলরেখার সংখ্যা সেটাই হবে তড়িৎ প্রাবল্য। এবারে আমরা আর একটা বিষয় শিখব, সেটা হচ্ছে সুষম তড়িৎ ক্ষেত্র। অ্যাকচুয়ালি তড়িৎ ক্ষেত্র তো অসম হওয়ারই কথা, কারণ তড়িৎ ক্ষেত্রের প্রাবল্যের যে রাশিমালা 1/4πK∁0r², রাশিমালা বলছে আর এর বিভিন্ন মানের জন্য এর মান বিভিন্ন হয় স্বাভাবিক। তার মানে তড়িৎ ক্ষেত্রের মধ্যে বিভিন্ন বিন্দুতে প্রাবল্য বিভিন্ন। এরকম তড়িৎ ক্ষেত্রকে আমরা সবসময়ই বলবো অসম তড়িৎ ক্ষেত্র। কিন্তু বিশেষ বিশেষ ক্ষেত্রে সুষম তড়িৎ ক্ষেত্র আমরা ক্রিয়েট করতে পারি। ডিফাইন করব সুষম তড়িৎ ক্ষেত্র কেমনভাবে? তড়িৎ ক্ষেত্রের সর্বত্র যদি প্রাবল্যের মান একই হয়, অভিমুখও একই হয়, তাহলে সেরকম তড়িৎ ক্ষেত্রকে বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। এখন সেই সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য কোথাও যদি সুষম তড়িৎ ক্ষেত্র থাকে তাহলে প্রাবল্য কেমন হবে? সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য, প্রাবল্য বলছি, প্রাবল্য তো সব জায়গায় একই হবে। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য বলরেখা কেমন হবে? তাহলে আমি এখন সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা আঁকব। সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা কেমন হবে? এরকম হবে। কি হবে? বলরেখাগুলো সমান্তরাল হবে, সমমুখী হবে, সমান্তরাল তো অবশ্যই, এবং সমমুখী এবং সমদূরবর্তী হবে। কি বললাম? সমান্তরাল হবে, সমমুখী হবে আর সমদূরবর্তী হবে। সমান্তরাল, সমমুখী, সমদূরবর্তী। কেন এরকমটা আমরা নিচ্ছি কেন? প্রথমত বলরেখা কখনোই পরস্পরকে ছেদ করবে না। দ্বিতীয়ত সমদূরবর্তীটা আমরা নিচ্ছি এইভাবে, এই আইডিয়াতে। দেখো, আমি তো বলছিলাম যে তড়িৎ ক্ষেত্রের মধ্যেকার বিভিন্ন বিন্দুর প্রাবল্য সমান হবে, তবে তাকে বলবো সুষম তড়িৎ ক্ষেত্র। আমি এই বলরেখার সামনে আমার হাতটাকে ধরলাম, একটা তল ধরেছি। এই তলের উপরকার বিভিন্ন বিন্দুর মধ্য দিয়ে তুমি যদি একক ক্ষেত্রফলের মধ্যে কতগুলো করে বলরেখা পাস করছে এটা হিসেব করতে যাও, তাহলে সব জায়গায় একই আসবে। সেই জন্যই এরা সমদূরবর্তী নিয়েছি আমি। মানে আমি বলতে চাইছি যে এরকম একটা তল, যে আমি হাতটা রেখেছিলাম, এই যে তল, এই তলের উপরে আমাকে যদি কেউ বলে এই বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুতে প্রাবল্য, এই বিন্দুতে প্রাবল্য কত, তারপর নিশ্চয়ই সমান হতে হবে, তা নাহলে তো সুষম হবে না। এই বিন্দুর মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা একক ক্ষেত্রফলের মধ্যে, এই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা, এই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে লম্বভাবে অতিক্রান্ত বলরেখার সংখ্যা সেম হবে। এবং এটা সেম তখনই সম্ভব যদি এরা সমান্তরাল হয়, যদি এরা সমমুখী হয়, যদি এরা সমদূরবর্তী হয়, নচেত হবে না। যদি সমদূরবর্তী না হয়ে এরকম হতো যে কোথাও বলরেখাগুলো ক্লোজড, অনেক বেশি ঘন, কোথাও বলরেখাগুলো অনেক বেশি ক্লোজড, কোথাও একটু ফাঁক ফাঁক, কোথাও আরও বেশি ফাঁক, তাহলে কি হতো জানো? তাহলে হতো কি, এই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে
অপেক্ষাকৃত বেশি সংখ্যক বলরেখা যেত। এই বিন্দুর চারিদিকে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে অনেক কম সংখ্যক বলরেখা যেত, ফলে এখানকার প্রাবল্য আর এখানকার প্রাবল্য এক হতো না, তড়িৎ ক্ষেত্রটা অসম হয়ে যেত। তাই সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা, আবারও রিপিট করি, সুষম তড়িৎ ক্ষেত্রের বলরেখা তোমাদের বিভিন্ন প্রশ্নে আঁকতে দিতে পারে। তুমি বলবে সমান্তরাল, সমমুখী এবং সমদূরবর্তী। পরবর্তীতে আমরা যখন ধারক শিখব, প্যারালাল প্লেট ক্যাপাসিটরটা শিখব, সমান্তরাল পাত ধারক শিখব, সেখানে তুমি এক্সাম্পল পাবে এই সুষম তড়িৎ ক্ষেত্রের। এবারে আমরা সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেসের আলোচনায় চলে আসি। সমবিভব তল নামটার মধ্যেই কিন্তু ডেফিনেশন লুকিয়ে আছে। কীরকম না, তো এটা এমন একটা তল, এমন একটা সারফেস যার উপরকার প্রত্যেকটা বিন্দুতে বিভব সমান। যে তলের সব জায়গায় বিভব সমান তাকে আমরা বলবো সমবিভব তল। আমি বিভবের প্রসঙ্গ যখন আসলাম তখন আমরা আগে শিখেছিলাম একটা পজিটিভ বিন্দু আধান কিউ, সেখান থেকে আর দূরে বিভব কত, পি বিন্দুতে বিভব কত, তার এক্সপ্রেশনটা একবার মনে করাই তোমাদেরকে, 1/4πk∁0r। এই তো আমরা শিখেছিলাম কিউ আধান থেকে বলে কিউ বাই ভি সমান q/4πk∁r। এটা আমরা শিখেছিলাম বিভবের রাশিমালা। আজকে সমবিভব তল শিখছি, যে তলের সকল বিন্দুর বিভব সমান। তো আমরা প্রথমে দেখি যে একটা বিন্দু আধান প্লাস কিউ যদি থাকে তার জন্য সমবিভব তল বলে কেউ হয় কিনা, আছে কিনা? অবশ্যই আছে। এই বিন্দু আধানকে কেন্দ্র করে আমি যদি গোলক অঙ্কন করি, একটা না সমকেন্দ্রিক অনেকগুলো গোলক যদি আমি কল্পনা করি, তাহলে মনে রাখবে সব গোলকের পৃষ্ঠই কিন্তু সমবিভব তল হবে। কেন হবে? এই এক্সপ্রেশনে সেটাকে সাপোর্ট করছে। ভি সমান q/4πk∁0r। তার মানে প্লাস কিউ আধান থেকে এই গোলকের পৃষ্ঠের এটা ব্যাসার্ধ সব সমান, এই দূরত্বগুলো সমান, এই দূরত্বগুলো সমান, এই দূরত্বগুলো সমান, কাজে এই যে ছোট গোলকটা তার উপরকার সব বিন্দুর বিভবই সমান হবে। দ্বিতীয় গোলকেরও পৃষ্ঠের উপরকার সব বিন্দুর বিভব সমান হবে, তৃতীয় গোলকের পৃষ্ঠের উপরকার সব বিন্দুর বিভবও সমান হবে। তাহলে বিন্দু আধানের জন্য সমবিভব তল হবে সমকেন্দ্রিক গোলক। লিখে ফেলি, মনে রাখতে হবে আমাদের, বিন্দু আধানের জন্য সমবিভব তল, বিন্দু আধানের জন্য সমবিভব তল হবে সমকেন্দ্রিক গোলক। 3 ডাইমেনশনে, 2 ডাইমেনশনে হলে সমকেন্দ্রিক বৃত্ত হতো। ক্লিয়ার? এবারে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটা হচ্ছে তড়িৎ বলরেখা সর্বদা সমবিভব তলের উপর লম্ব হয়। তড়িৎ বলরেখা সমবিভব তলের উপর লম্ব হবে। এটা আমরা প্রুফও করতে পারবো। মনে করা যাক এই একটা সমবিভব তল, এস একটা সমবিভব তল সারফেস, একটা অংশ আর কি। এর উপরে আমি খুব কাছাকাছি দুটো বিন্দু নিচ্ছি, এ এবং বি, খুব কাছাকাছি দুটো বিন্দু। এটা একটা সমবিভব তল যেহেতু, তাহলে এ বিন্দুর বিভব বি বিন্দুর বিভব সমান, তার মানে ভি এ সমান ভি বি। বেশ, আমি বলছিলাম যে তড়িৎ বলরেখা সমবিভব তলের উপর লম্ব হবে। প্রথমত মনে করি যে এই এ এবং বি খুব কাছাকাছি দুটো বিন্দু, এদের মাঝে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমি মনে করলাম যেরকম আঁকলাম ই সেই দিকে, মানে এই এ বি ক্ষুদ্র অংশের সঙ্গে ও থিটা কোণ করেছে। তাহলে সমবিভব তল বরাবর ওর যে উপাংশ হবে সেটা হবে ই কস থিটা। বেশ, তাহলে আমি যদি এ বিন্দু থেকে বি বিন্দুতে একটা আধানকে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কত কাজ করতে হবে? কৃতকার্য। এ বিন্দু থেকে বি বিন্দুতে আধান নিয়ে যেতে গেলে কত কাজ করতে হবে? কৃতকার্য বার করছি। বল গুণ সরণ। বল আবার কি করে বার করব? আগে শিখেছিলাম এফ সমান কিউই। আমি কত আধান নিয়ে যাচ্ছি বলিনি, বললাম কিউ, কিউ ইন্টু ই, সমবিভব তল বরাবর প্রাবল্য ই না ই কস থিটা, ইন্টু সরণ। সরণ এখানে ক্ষুদ্র সরণ এ বি, এটা কৃতকার্য। কিন্তু সমবিভব তল দুটো বিন্দুরই বিভব সমান, তার মানে ওদের মধ্যে বিভব পার্থক্য 0, তাহলে কৃতকার্য তো 0 হওয়ার কথা। কৃতকার্য ডাব্লিউ ইজিক্যাল টু অবশ্যই 0 হবে। এটা সমবিভব তলের একটা বৈশিষ্ট্য, যে সমবিভব তলের এক বিন্দু থেকে অন্য বিন্দুতে যদি আমি আধানকে স্থানান্তরিত করতে চাই তাহলে কৃতকার্য 0 হবে, কারণ বিভব প্রভেদ 0। কারণ ডব্লিউ সমান আমি আগে শিখেছিলাম কিউ ইন্টু ভি এ মাইনাস ভিবি বা ভি ওয়ান মাইনাস ভি টু, বাট অ্যাকচুয়ালি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ডিভি
এই তো শিখেছিলাম ইন্টিগ্রেশন। বিভব প্রভেদ যেহেতু জিরো, তাহলে কৃতকার্য জিরো হবে। তাহলে এখানে কৃতকার্য জিরো হবে, আর জিরো হওয়ার অর্থই হচ্ছে কিউই কস থিটা এ বি জিরো। পরিষ্কার দেখতে পাচ্ছি এ বিটা জিরো নয়, ই জিরো নয়, কিউ জিরো নয়, তাহলে কস থিটা জিরো। কস থিটা ইজ ইকুয়াল টু জিরো, তার মানে হলো থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি বা π/2। তার মানে আমি যেমনটি ধরেছিলাম যে তড়িৎ প্রাবল্যের অভিমুখ আমি যেমনটি ভেবেছিলাম তেমনটি তেমন হবে না। মানে ইর অভিমুখ সমবিভব তলের সঙ্গে থিটা কোণ করবে না, সমবিভব তলের সঙ্গে লম্ব হবে ই তড়িৎ প্রাবল্য। কিন্তু আমি প্রথম বলেছিলাম তড়িৎ বলরেখা সমবিভব তলের উপর লম্ব, আমি সেখানে পেয়ে গেলাম যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য সমবিভব তলের উপর লম্ব। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যটা সমবিভব তলের উপর লম্ব, এটা পেয়ে গেলাম। এখন আমরা তো জানি যে তড়িৎ বলরেখা আর ক্ষেত্র প্রাবল্যের মধ্যে রিলেশন। আমরা জানি তড়িৎ বলরেখার উপরে যে কোনো বিন্দু স্পর্শক যদি আঁকি, তড়িৎ বলরেখার উপরে যে কোনো বিন্দু অঙ্কিত স্পর্শকই হচ্ছে ওই বিন্দুতে প্রাবল্যের অভিমুখ। তাহলে প্রাবল্য যদি সমবিভব তলের উপর লম্ব হয়, তার মানে তড়িৎ বলরেখাও সমবিভব তলের উপর লম্ব হবে। ক্লিয়ার? তাহলে তোমরা ভেবে বলো তো, সুষম তড়িৎ ক্ষেত্র যার বলরেখা আমি অঙ্কন করেছিলাম সমান্তরাল, সমমুখী এবং সমদূরবর্তী, তার জন্য সমবিভব তলটা কেমন হবে? সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল কেমন হবে জানো? এই বলরেখার সঙ্গে লম্বভাবে অবস্থিত কতকগুলো সমান্তরাল তল, মানে আমার এই হাতটা, আমার এই হাতটা, এই হাতটা, মানে এগুলো হবে সব সমবিভব তল। এটা 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 সব সমবিভব তল। কারণ এই বলরেখা সমবিভব তলের উপর লম্ব হয়, একটু আগে শিখলাম। তাহলে এরকমই হতে হবে। সুষম তড়িৎ ক্ষেত্রের জন্য সমবিভব তল হবে সমান্তরাল কতকগুলো তল, এবং সেই সমান্তরাল তলগুলো কেমনভাবে অবস্থান করছে? বলরেখার সঙ্গে পারপেন্ডিকুলারলি, বলরেখার সঙ্গে লম্বভাবে। বেশ, তাহলে আমরা আলোচনা আজকের মতন এখানেই সমাপ্ত করলাম। পরের দিনকে আমরা কতগুলো আধান সংস্থার তড়িৎ স্থিতিশক্তি, ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জি, এবং এই যে সমবিভব তল যেটা জানলাম তার বাস্তব কিছু এক্সাম্পল নিয়ে আলোচনা করব। ওকে।